নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গত সপ্তাহে আমরা সত্যজিৎ রায়ের লেখা গল্প ইন্দ্রজাল রহস্যের প্রথম পর্বটি শুনেছিলাম। রহস্য কিন্তু ক্রমশ জোরালো হয়ে উঠেছে। আজ আমরা এই গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। পরদিন সোমেশ্বরবাবু টেলিফোনে জানালেন যে সূর্যকুমারের সঙ্গে ওর কথা হয়ে গেছে। উনি খাতাটা বিক্রি করবেন না বলে দিয়েছেন। লালমোহনবাবু বললেন, ভালো কথা। আমার জাদুকর নিয়ে একটা ভালো প্লট মাথায় এসেছে। ভাবছিলাম সূর্যকুমারের সঙ্গে কি করে একটু কথা বলা যায়। ফেলুদা বলল, ওকে হোটেলে ফোন করুন। কোন হোটেলে আছে সে তো যারা আমাদের টিকিট দিয়েছিল তারাই বলে দেবে। তা বটে। 15 মিনিটের মধ্যে লালমোহনবাবু সূর্যকুমারের সঙ্গে কথা বলে তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিলেন আমাদের বাড়িতে। ভদ্রলোক আগামীকাল সকালে 9:30টায় আসবে। লালমোহনবাবু বললেন, আপনি কিন্তু আমাকে দেখলেই চিনবেন। আমি সেদিন আপনার দ্বারা হিপনোটাইজড হয়েছিল। পরদিন একটা মারুতি গাড়িতে ঠিক 9:30টার সময় সূর্যকুমার এসে হাজির। লালমোহনবাবু অবশ্যই মিনিট 20 আগেই চলে এসেছে। সূর্যকুমার ফেলুদাকে দেখে কেমন হকচকিয়ে গেলেন। বললেন, আপনার পরিচয়টা পেতে পারি কি? আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র। হয়তো খবরের কাগজে ছবি দেখে থাকবেন। প্রদোষ মিত্র মানে গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে হ্যাঁ। আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য তো আমারও। আপনার মতো একজন দক্ষ ম্যাজিশিয়ানের পায়ের ধুলো পড়ল আমাদের বাড়িতে। সেও কি কম সৌভাগ্য? চায়ের পর লালমোহনবাবু প্রশ্ন আরম্ভ করলেন, আপনি কতদিন ম্যাজিক দেখাচ্ছেন? তা 12 বছর হলো। কারোর কাছে শিখেছেন কি? আমি নক্ষত্রসেন ও ইন্দ্রজালিকার সহকারী ছিলাম 5 বছর। তার বয়স হয়েছিল। স্টেজেই ম্যাজিক দেখাতে দেখাতে স্ট্রোক হয়ে মারা যান। তার সব ম্যাজিকের সরঞ্জাম আমার হাতে পড়ে। আমি তাই দিয়েই শুরু করি। আপনাকে কি সারা ভারতবর্ষ ঘুরে খেলা দেখাতে হয়? হ্যাঁ, শুধু ভারতবর্ষ কেন, আমি জাপান আর হংকংও গিয়েছি। বটে? আগে হ্যাঁ, আগামী বছর সিঙ্গাপুর থেকে নেমন্তন্ন আছে। আপনার ফ্যামিলি নেই? না, আমি ব্যাচেলার। এখনো ম্যাজিক অভ্যাস করতে হয় আপনাকে? না আর দরকার হয় না? এখনো সকালে 2 ঘন্টা হাত সাফাই প্র্যাকটিস করি। ওটা থামালে চলে না। এবার ফেলুদা একটা প্রশ্ন করল, আপনার সঙ্গে সোমেশ্বর বর্মনের বোধহয় আলাপ হয়েছে। আজ্ঞে হ্যাঁ। আপনি তো ভারতীয় জাদুবিদ্যার পাণ্ডুলিপিটা কিনতে চেয়েছিলেন। হ্যাঁ, কেন? আমি ভেবেছিলাম আমার বিলিতি ম্যাজিকের মধ্যে কয়েকটি দিশি আইটেম ঢোকাতে পারলে অ্যাট্রাক্টিভ হবে। কিন্তু ভদ্রলোক বই বিক্রি করলেন না। আমি 20,000 অফার করেছিলাম। তবে বিক্রি না করলেও ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কারণ আমি ওকে সত্যিই শ্রদ্ধা করি। উনি আমার শো শেষ হলে পর ওর বাড়িতে গিয়ে আমাকে কয়েকদিন থাকতে বলেছে। আপনার শো শেষ হচ্ছে কবে? এই রবিবার।
এরপর কোথায় যাওয়া? দিন সাতেক বিশ্রামের পর পাটনা যাব। লালমোহনবাবুর আরো দু একটা প্রশ্ন ছিল, তারপরেই ভদ্রলোক বিদায় নিল। আমারও ভদ্রলোককে খারাপ লাগলো না। ফেলুদা বলল, বিদেশি জামা কাপড় জুতো পরেছে, বোধহয় জাপান কি হংকংয়ে কেনা। এমনিতে বেশ শৌখিন লোক, যেমন ম্যাজিশিয়ানরা সাধারণত হয়। লালমোহনবাবু বললেন, সোমেশ্বর বাবুদের সঙ্গে বেশ জমিয়ে নিয়েছে বলুন, নইলে আর বাড়িতে এসে থাকতে বলে? এ সপ্তাহটায় আর কোনো ঘটনা ঘটল না। তারপর যেটা হলো সেটা একেবারে বজ্রপাত। মঙ্গলবার দিন সোমেশ্বরবাবু ফোন করে জানালেন যে তার বাড়িতে খুন হয়েছে তার বহুদিনের বেয়ারা অবিনাশ, আর সেই সঙ্গে সিন্দুক থেকে পঞ্চরত্নের কৃষ্ণ হাওয়া, একসঙ্গে ডাবল ট্র্যাজেডি। ফেলুদা তৎক্ষণাৎ লালমোহনবাবুকে ফোন করে বলে দিল সোমেশ্বরবাবুর বাড়িতে আসতে, আর আমরা ট্যাক্সি করে চলে গেল। গিয়ে দেখি পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ইন্সপেক্টর ঘোষ ফেলুদার চেনা, দেখে বললেন, স্রেফ ডাকাতির কেস, খুন করার মতলব ছিল না, সামনে বাধা পেয়ে খুন করেছে। আসল উদ্দেশ্য ছিল সিন্দুক থেকে ওই কৃষ্ণটা নেওয়া। এ বাইরের লোকের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। এই সেদিন একটা ডাকাতির কেস হয়ে গেছে। ওই কৃষ্ণের কথা কিন্তু এ বাড়ির লোক ছাড়া কেউ জানতো না। তাহলে এ বাড়ির ভেতর থেকেই ব্যাপারটা হয়েছে। সোমেশ্বরবাবুর ছেলে আছেন, সেক্রেটারি আছেন, বন্ধু আছেন, আর্টিস্ট রনেন তরফদার আছেন, সূর্যকুমার বলে সেই ম্যাজিশিয়ান কাল থেকে এখানে রয়েছেন। এর মধ্যেই কেউ গিলটি। আর যদি তাই হয় তাহলে তো আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। খুনটা কখন হয়েছে? রাত 1টা থেকে 3টের মধ্যে। বেয়ারা কি চোরকে বাধা দিতে গেছিল? তাই তো মনে হচ্ছে। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। একতলার বৈঠকখানায় সোমেশ্বরবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। ঘরে আর সকলেই রয়েছে, কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে। ফেলুদা সোমেশ্বরবাবুকে বলল, ঘটনাটা একটু বলবেন? এই বেয়ারা কি আপনার অনেক দিনের বেয়ারা? 30 বছর। অবিনাশের মতো ভালো লোক পাওয়া খুব দুরূহ। খুনটা কোথায় হয়? একতলায়। চোর সিন্দুক থেকে কৃষ্ণটা নিয়ে পালাচ্ছিল। সেই সময় হয়তো অবিনাশের ঘুম ভেঙে যায়। সে চোরের সামনে পড়ে, হয়তো তাকে ধরতে যায়। সেই সময় চোর তাকে ছুরি মেরে খুন করে। আপনারা কে কোথায় শোন, জানতে পারি? আমার ঘর তো আপনি দেখেইছেন। আমি আর অনিমেষ দোতলায় শুই, বাকি সকলে একতলায় শুয়ে। কাল সূর্যকুমার এখানে এসেছেন কদিনের জন্য। তাকে একতলায় একটা গেস্ট রুম দিই। কিন্তু আপনার ওই কৃষ্ণর কথা তো বাইরের কেউ জানতো না। তা তো নাই, অথচ বাড়ির কেউ এমন কাজ করে থাকতে পারে সেটা ভাবা অসম্ভব মনে হচ্ছে। আপনার বালিশের নিচ থেকে চাবি নিল, আর আপনি টের পেলেন না? আমি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই, সেই গভীর ঘুম। সিন্দুকের চাবিটা কি রেখে গেছে? হ্যাঁ, সেটা তালাতেই ঝুলছিল। যে অস্ত্রটা দিয়ে খুন হয়েছিল সেটা পাওয়া গেছে? না। ইন্সপেক্টর ঘোষ সে সময় এসে বললেন তিনি সকলকে জেরা করতে চান। ফেলুদা বলল, আপনার জেরার পর আমি যদি একটু জেরা করি তাহলে আপনার আপত্তি নেই তো? মোটেই না।
আপনার কীর্তিকলাপের সঙ্গে আমি বিলক্ষণ পরিচিত, নইলে প্রাইভেট ডিটেকটিভকে আমরা বিশেষ পাত্তা দিই না। ইন্সপেক্টর ঘোষ সোয়া ঘন্টা ধরে সকলকে জেরা করলেন। আমরা ততক্ষণ চাটা খেলাম। সোমেশ্বরবাবু যথেষ্ট আঘাত পেয়েছেন, খুনের ব্যাপারেও, চুরির ব্যাপারেও, কিন্তু তাতে আতিথেয়তার কোনো রকম ত্রুটি হলো না। আমরা চা খেয়ে বাইরে বাগানে বেরিয়ে গিয়েছি। কিছুক্ষণ পরে ইন্সপেক্টর ঘোষ এসে বললেন, আমার কাজ শেষ, এবার আপনি টেক ওভার করুন। ফেলুদা ভিতরে গিয়ে প্রথমেই সোমেশ্বরবাবুর ছোট ছেলে নিখিলবাবুকে নিয়ে পড়ল। আমরা নিখিলবাবুর ঘরেই বসলাম। ফেলুদা প্রথমেই জিজ্ঞেস করল, আপনি কি করেন? আমার একটা অকশন হাউস আছে, মির্জা গালিব স্ট্রিট। কি নাম? মডার্ন সেলস ব্যুরো। আচ্ছা, জানি, দোকানটা দেখেছি। তা দেখে থাকতে পারেন, ওখানে আমি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত থাকি। ব্যবসা কিরকম চলে? ভালোই। আপনি আর্ট সম্বন্ধে ইন্টারেস্টেড? আমার কাজের মধ্যে দিয়ে অনেক রকম আর্টের জিনিসপত্র আমাদের ঘাঁটতে হয়, সেই সূত্রে বেশ কিছু জানা হয়ে গেছে। কত বছর হলো আপনি এই কাজ করছেন? তা প্রায় 7 বছর। আপনার বয়স কত? 33 চলছে। আপনার দাদা আপনার চেয়ে কত বড়? 3 বছরের। দাদার সঙ্গে আপনার সদ্ভাব ছিল? দাদা মিশুকে ছিলেন না, কথাও বেশি বলতেন না, বন্ধু বান্ধবও বেশি ছিল না। সত্যি বলতে কি, দাদার কারোর ওপরেই টান ছিল না, এমনকি আমার উপরেও না। নিখিলবাবুর কথা শুনে আমার কেন যেন একটু অদ্ভুত লাগছিল, সেটা কিছুতেই ভেবে বের করতে পারলাম না। ফেলুদা জিজ্ঞেস করল, বিদেশে গিয়ে দাদা আপনাকে চিঠি লেখেননি? না, আমাকে কেন, কাউকেই লেখেননি। বাবার ম্যাজিকে আপনার কোনো ইন্টারেস্ট ছিল না? নিশ্চয়ই ছিল, তবে বাবা তো বেশিরভাগ ম্যাজিক বাইরে দেখাতেন, সেগুলো আর আমার দেখা হতো না। নিজে ম্যাজিক করার শখ হয়নি? তা হয়নি, শুধু দেখতেই ভালো লাগতো। এই যে অঘটনটা ঘটলো, এটার জন্য কে দায়ী সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, একেবারেই নেই। তবে বাবাকে আমি অনেকবার বলেছিলাম কৃষ্ণটা বাড়িতে না রেখে ব্যাংকে রাখা উচিত। বাবা আমার কথায় কান দেননি। নিখিলবাবুর সঙ্গে কথা শেষ করে আমরা সোমেশ্বরবাবুর বন্ধু অনিমেষবাবুর কাছে গেলাম। খাট আর চেয়ার ভাগ করে আমরা বসলাম ভদ্রলোকের ঘর। ফেলুদা জিজ্ঞেস করল, আপনি কি করেন? আমি কিছুই করি না, আমার বাবা ছিলেন উকিল। তিনি অনেক তলার একটা বাড়ি তৈরি করে গেছিলেন, সেটার ভাড়া থেকেই আমার চলে যায়। সোমেশ্বর বাবুর সঙ্গে আপনার বন্ধুত্ব কতদিনের? তা প্রায় 20 বছর। কি করে সূত্রপাত হয়? আমি এককালে জ্যোতিষ করতাম, সোমেশ্বর আমার কাছে এসেছিল তার ভাগ্য গণনা করাতে। ও তখন সবে ম্যাজিক দেখাতে শুরু করেছে। আমি ওর ভবিষ্যতের খ্যাতির কথা বলে দিই। এই ঘটনার 5 বছর পরে ও আমার বাড়িতে আবার আসে এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন থেকেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব। সোমেশ্বরের স্ত্রী মারা যাবার পর ও আমাকে ওর বাড়িতে এসে থাকতে বলে, বোধহয় একাকিত্ব কাটাবে বলে। তখনই আমি চলে আসি। সে আজ 15 বছর হলো। পঞ্চরত্নের কৃষ্ণটা আপনি কবে দেখেন?
ওটার কথা তো আমি আমার গণনায় বলি, ওটা পাওয়া মাত্র ও আমাকে দেখায়। এই চুরি এবং খুন কে করতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? বাড়ির চাকরের সঙ্গে যোগসাযোগ আছে, এমন কোনো চোর বলেই আমার বিশ্বাস। আমার ধারণা ও সিন্দুক খুলে টাকা নিতে গেছিল, তারপর সামনে ওই ঝলমলে কৃষ্ণটা দেখে সেইটি নিয়ে যায়। বাড়ি কোনো লোক এ ব্যাপারে জড়িত এ বিশ্বাস করতে আমার মন চায় না। কে বা কারা পঞ্চরত্নের এই কৃষ্ণটি চুরি করলো তা জানতে অবশ্যই আপনাদেরকে এই গল্পের শেষ পর্বটি আগামী সপ্তাহে শুনতে হবে। তাহলে আজ আসি, আগামী সপ্তাহে আপনাদের কাছে হাজির হব এই ইন্দ্রজাল রহস্য গল্পটির অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।